আসসালামু আলাইকুম এভরিবডি। তো আমি হচ্ছি ইশরা জাহান মিম। আজকে তোমাদের ক্লাস নিব খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে। তোমাদের ২ টি সাবজেক্ট সম্পর্কে আমি বলতে যাচ্ছি। একটা হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রি তোমরা চেনো, সেখানে তোমাদের কি থাকবে? কবিতা থাকবে, রাইট? তো সেই কবিতাগুলোরই আবার আরেকটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে রিডিং স্কিল। এই রিডিং স্কিলে পার্ট সি রয়েছে, সেখানেও তোমাদের কবিতাই আসবে। কিন্তু সেই কবিতাগুলো থেকে আমাদেরকে ওই কবিতার গঠন কিরকম, ওই কবিতার মূল বিষয়বস্তু কি, মানে থিম কি, ওই কবিতায় কি কি ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, এই সকল কিছু আমাদের লিখতে হবে। তারপর কবিতার টোন কিরকম, এগুলো আমাদের লিখতে হবে। তো যেহেতু কবিতা সম্পর্কে আমাদের লিখতে হবে, তার মানে আম যদি আমরা একটা কবিতা ভালোমতো পড়ি, তাহলেই না আমরা রিডিং স্কিলেও ভালোমতো লিখতে পারবো। মানে পোয়েট্রি এবং রিডিং স্কিলের পার্ট সি, এই ২ টা কানেক্টেড। তুমি যে কবিতা পোয়েট্রিতে পড়বে, সেই কবিতার যদি ভিতরগত বিষয়বস্তু জানতে পারো, তাহলে তোমাদের রিডিং স্কিলের পার্ট সি টা খুবই সহজ হয়ে আসবে। এখন রিডিং স্কিলের পার্ট সি টা একটু কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে, আর যে কারণে স্টুডেন্টরা ফেইলও করে। কারণ হচ্ছে আমাদের অনেক সময় আননোন পোয়েম দেয়। যে কবিতা তুমি কখনো পড়ো নাই, সেই কবিতাও দিতে পারে। কারণ ওখানে সবসময় কমন কবিতা দেয় না। আমাদের সময়ই আনকমন কবিতা দিছিল। মানে ওই কবিতাটা কোথাও ছিল না আমাদের সিলেবাসে। কিন্তু অপরিচিত একটা কবিতা দিয়ে দিয়েছে। তো রিডিং স্কিলে, যেহেতু রিডিং স্কিলে কবিতা সম্পর্কে আসে যে কবিতার গঠন কিরকম, কবিতার ফিগার্স অফ স্পিচ কি, রাইম স্কিম কি, রাইম স্কিম যে কাকে বলে এগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলবো। ফিগার্স অফ স্পিচ কি সেগুলোও বলবো। টোন কাকে বলে তাও বলবো। কিন্তু আমি জাস্ট বলছি যে এগুলো আসে কবিতা সম্পর্কে, তথ্য চাই যে এইগুলা লিখো। তো সেজন্য আমরা করব কি, সনেট যে কবিতাটি রয়েছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের, তার পোয়েট্রিতে ১ম কবিতা এটা যে, "দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold"। এই কবিতাটাই হচ্ছে ১ম এ আমাদের। তো এই কবিতাটার মাধ্যমে আমরা একত্রে কবিতাটাও পড়ে ফেলবো। তাহলে আমাদের পোয়েট্রিও হয়ে যাবে। আবার এই কবিতার ভিতরগত যত গঠনমূলক যত কথাবার্তা আছে বা এর সম্পর্কে যত তথ্য আছে, সেগুলোও পড়বো। তাহলে আমাদের রিডিং স্কিলটাও হয়ে যাবে পার্ট সি এর যে অংশটা। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এটা হচ্ছে তোমাদের সিলেবাসের ১ম কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের। এর নাম হচ্ছে সনেট 73। সনেট 73 কেন? কারণ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার ১৫৪ টা কবিতা লিখেছিলেন। তিনি লিখেছিলেন ১৫৪ টা কবিতা। সনেট ১৫৪ টা সনেট লিখেছিলেন। এই সনেটের ৭৩ নাম্বার যে সনেটটা, সেইটা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold। এইজন্য এর নাম হচ্ছে সনেট 73। এটুক বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। জি আপু। আচ্ছা দেখো, এরপরে আমি যদি সামনে যাই, দেখো আমরা ১ম এ জানবো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। তিনি কে ছিলেন তার সম্পর্কে আমরা জানবো। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার এমন একজন ব্যক্তি, তাকে ছাড়া আমরা ইংরেজি সাহিত্য কল্পনা করতে পারি না। কারণ তিনি এতটাই ভালো অবদান রেখেছেন ইংরেজি সাহিত্যে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৫৬৪ সালে। এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৫৬৪ সালে, মৃত্যুবরণ করেছিলেন ১৬১৬ সালে। তিনিই একমাত্র ব্যক্তি যিনি ২৩শে এপ্রিল জন্মগ্রহণ করেন, ২৩শে এপ্রিল মৃত্যুবরণ করেন। বোঝা গেছে? মানে ২৩শে এপ্রিল ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেন, ১৬১৬ সালে ২৩শে এপ্রিল মৃত্যুবরণ করেন। বুঝতে পারছো? তো এপ্রিল মাসে তিনি মারা যান। আর এই যে ১৫৬৪ দেখে আমরা কি বুঝতে পারি? তিনি কোন শতকের ছিল? ১৬ শতকের ছিল। আর ১৬ শতকের এই যে ৬৪ থেকে তিনি ছিলেন ১৬১৬ পর্যন্ত। তো এই সময় আ তার ১৫৫৮ থেকে ১৬০৩ পর্যন্ত এলিজাবেথান এজ ছিল। অর্থাৎ ইংল্যান্ডে যে রানী ছিল কুইন এলিজাবেথ I, তিনি ১৫৫৮ সালে সিংহাসনে বসেন এবং ১৬০৩ সালে তিনি মারা যান। এরপর তো তার রাজত্বকাল শেষ হয়। তো এই ১৫৫৮ থেকে ১৬০৩ পর্যন্ত এলিজাবেথান এজ ছিল বা এলিজাবেথান পিরিয়ড। লিটারেচারেও তার এই সময়টাকে বলে এলিজাবেথান পিরিয়ড। তো উইলিয়াম শেক্সপিয়ারের দেখো জন্ম হচ্ছে ৬৪ সালে। তার মানে তিনি পড়ছেন কার সময়? এলিজাবেথান এইজে, রাইট? তিনি ১৬০৩ সালে তো তিনি বেঁচে ছিলেন। তার মানে কি তিনি এলিজাবেথান এইজ পুরাটাই তিনি কোশ্চেন ছিলেন। হ্যালো? আপু, একটা কোশ্চেন ছিল। বলো।
আচ্ছা আপু, আপনি কি আমাদের কলেজের হ্যাঁ, হ্যাঁ, মানে কলেজের সিনিয়র কোন মাস্টার্সের। আপু? হ্যাঁ, হ্যাঁ, কলেজের। ও আচ্ছা, তার জন্য আমাদের ক্লাস নিতে আছেন? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, এইটাই জানা ছিল। আচ্ছা, এই কথাগুলো আমরা শেষে জানবো। পড়ার মাঝখানে এগুলো বলবা না। কারণ তাহলে ফ্লো নষ্ট হয়। বুঝছো? কিছু মনে করো না। কিন্তু আমি মানে বোঝানোর যে একটা ফ্লো থাকে না? ওইটা নষ্ট হয়। তোমরা যত মানে আমি যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করি যে বুঝছো কিনা? যে বুঝছি বা বুঝি নাই। তাহলে আমি বুঝাই দেব। কিন্তু এমনি যত কোয়েশ্চেন আছে আচ্ছা, সেটা আমাকে খুব শেষে ভালো। জিজ্ঞাসা করবা। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে ১৫৫৮ সালে কুইন এলিজাবেথ ওয়ান তিনি সিংহাসনে বসেন। ১৬০৩ সালে তিনি মারা যান। এজন্য তার সিংহাসন অন্য মানে তার পরবর্তী প্রজন্ম নিয়ে নেয়। তো এই সময়টা উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন। এরপর কি দেখো তারপরও কি অনেক বছর তিনি বেঁচে ছিলেন না? ১৬০৩ সালের পরে তো ১৬১৬ পর্যন্ত উইলিয়াম শেক্সপিয়ার বেঁচে ছিলেন। তার মানে কি এরপরে ১৬০৩ এর পরে যে জ্যাকোবিয়ান এজটা শুরু হয়, এই সময় ছিল জেমস 1 এর শাসনকাল ছিল ব্রিটেনে। ওই সময়টাকে বলে জ্যাকোবিয়ান এজ। সেই সময়টাও তাহলে উইলিয়াম শেক্সপিয়ার পেয়েছেন। তার মানে কি তিনি ২ টা এজই পেয়েছেন। এখন দেখো এই যে এলিজাবেথান এজ, এটা এমন একটা পিরিয়ড যখন লিটারেচারে অনেক উন্নতি হয়েছে। অনেকে কবিতা লিখেছে, অনেক সাহিত্যিকরা বিভিন্ন পর্যায়ে তারা কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, নাটক লিখেছে। মানে তাদের লেখালেখি অনেক ছিল তখন। তো এইজন্য কি যে পিরিয়ডে লেখালেখি বেশি হয় সাহিত্যে, তার মানে কি ওই পিরিয়ডটা কি একটা গোল্ডেন এজ, রাইট? তাহলে এইটাকে এই যে এলিজাবেথান এজ এটাকে বলা হয় গোল্ডেন এজ। আর এই যে উইলিয়াম শেক্সপিয়ার উনি যেহেতু এলিজাবেথান পিরিয়ডে ছিল, তার মানে কি উনি একজন এলিজাবেথান পোয়েট। বোঝা গেল? তার মানে উনি এলিজাবেথান পোয়েট। এরপরে দেখো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা এখান থেকে জানবো কি তিনি স্ট্রাটফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ডের স্ট্রাটফোর্ড নামক একটা জায়গায় অ্যাভন নামক অ্যাভনের কাছাকাছি আর কি উনি জন্মগ্রহণ করেছিলেন এপ্রিল মাসে, যেটা বললাম ২৩শে এপ্রিল ১৫৬৪ সালে। এখন দেখো তার যে স্থান জন্মস্থানের নাম হচ্ছে অ্যাভন। হ্যাঁ, এই অ্যাভন যে জন্মস্থান নাম তার মানে কি তিনি ওইখানের কবি। মানে তাকে যদি আমি বলি বার্ড অফ অ্যাভন, বার্ড অর্থ কবি, BARD, বার্ড, বার্ড অফ অ্যাভন, তাহলে কি কোনো দোষ আছে? নাই। কারণ তিনি ওই জায়গারই বাসিন্দা ছিলেন, মানে ওইখানেই তিনি জন্মগ্রহণ করেছেন। আর ওখানে সে কবি, তাহলে বার্ড অফ অ্যাভন, তাকে ডাকা হয়তো কি বার্ড অফ অ্যাভন নামে। এটা আমাদের জানতে হবে অবশ্যই। তারপরে তাকে অনেক সেরা লেখক হিসেবে জানা হইতো, কারণ ইংরেজি ভাষায় তিনি একমাত্র ব্যক্তি যিনি ১৭০০টা নতুন ভাষা মানে শব্দ ইংরেজি শব্দ অ্যাড করেছেন। এছাড়াও বিভিন্ন ইডিয়ম তিনি অ্যাড করেছেন। তুমি বুঝো, একটা ইংরেজি ভাষা, সেই ভাষায় তিনি ১৭০০ ইংরেজি নতুন শব্দ যুক্ত করেছেন এবং অনেকগুলো ইডিয়মও তিনি এনেছেন ইংরেজি ভাষায়। তার মানে কি তার অবদানটা অনেক বেশি। যেমন ইংরেজি সাহিত্যে তার অবদান রয়েছে, তেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার অবদান রয়েছে। ঠিক আছে? ২টা ক্ষেত্রেই তার অবদান রয়েছে। তো এইজন্য তিনি এতটা বিখ্যাত। তাকে ছাড়া ইংরেজি সাহিত্য ভাবা যায় না। বুঝছো? তার তার এত অবদানের জন্য। এরপর আমি ১ম এ কি বললাম? তিনি এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ ২ টাই রয়েছেন। কেন রয়েছেন তাও তোমাকে দেখালাম। তারপর দেখো তিনি নাটক লিখেছিলেন ৩৯ টি। তিনি ৩৯ টি নাটক লিখেছিলেন আর ১৫৪ টি সনেট লিখেছিলেন। আমরা আজকে যে সনেটটা পড়ব সেটা হচ্ছে তার ৭৩ নাম্বার সনেট, 73। এইজন্য এই সনেটটার নাম হচ্ছে সনেট 73। মানে সনেট 73 বললেও হবে এবং কবিতার যে নামটা ওটা বললেও হবে। বুঝছো? এরপরে দেখো হিজ প্লেস আর ফেমাসলি ক্যাটাগরাইজড ইন্টু থ্রি মেইন জনরাস। মানে তিনি ৩টা জনরা নিয়ে কাজ করছে। একটা হচ্ছে ট্রাজেডি, আরেকটা হচ্ছে কমেডি, আর একটা হচ্ছে হিস্ট্রি। মানে ট্রাজেডি, কমেডি, হিস্ট্রি এই ৩টা জনরা নিয়ে তিনি কাজ করেছেন। এরপরে দেখো তার যে মাস্টারপিস রয়েছে, তো এই কবিতার ক্ষেত্রে এগুলা, এটা শোনো, এটা হচ্ছে আউট নলেজ, এটা তোমার ইন্ট্রোডাকশনের জন্য দরকার নাই, কিন্তু জানা থাকলে ভালো হয়। তিনি এগুলো লিখেছেন, রোমিও জুলিয়েটও কিন্তু তিনিই লিখেছেন, ওটাও একটা ট্র্যাজেডি। তারপরে তিনি তার তিনি মানে বিখ্যাত তার ব্ল্যাঙ্ক ভার্সের জন্য। এছাড়াও তার এইগুলো হচ্ছে তার এক্সট্রা তথ্য দেয়া, এগুলো তোমরা জাস্ট পড়ে জানলে ভালো হবে। এখানে একটা কথা আছে দেখো, হি হোল্ডস এ ইউনিক প্লেস ইন হিস্ট্রি অ্যাজ এ সেন্ট্রাল ফিগার অফ ইংলিশ রেনেসাস। এই যে এলিজাবেথান পিরিয়ডটা, সেটা ওই সময়টাই রেনেসাস পিরিয়ডও বলা হয়। বুঝছো? ওই সময়কালটাকে রেনেসাস বলা হয়, ইংলিশ রেনেসাস। তো এই জন্য ওই বলে না যেই লাও সেই কদু, তো একই কথা আর কি।
এরপর দেখো তার মৃত্যুর সালটা দেওয়া আছে এখানে। আর তিনি থিয়েটারেও কাজ করেছেন। সেই থিয়েটারের নাম হচ্ছে গ্লোব থিয়েটার ইন লন্ডন। এই যে ওয়ার্কস ওয়্যার ফার্স্ট পারফর্মড, মানে তার যে বিখ্যাত যে লেখাগুলো সেগুলো প্রথম পারফর্ম করা হয়েছিল গ্লোব থিয়েটারে, লন্ডনে। ঠিক আছে? এই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু তথ্য। এগুলো আমাদের ইন্ট্রোডাকশনের জন্য লাগে, এই জন্য আমি তোমাদের দিলাম। এখন দেখো আমরা জানবো কি, যেহেতু আজকে আমরা কবিতাটা পড়বো কি, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। এই কবিতাটি একটি সনেট। এখন আমাদের অবশ্যই দায়িত্ব হয়ে যায় যে সনেট কি, কবিতা পড়ার আগে এটা জানার। তো চলো আমরা সেই সনেট কি জেনে নেই। সনেট হচ্ছে একটি চতুর্দশপদী কবিতা, বাংলায় চতুর্দশপদী কবিতা বলে, মানে 14 লাইন থাকবে। এ সনেট ইজ এ লিরিক পোয়েম। একটা সনেট অবশ্যই লিরিক পোয়েম হবে। সেখানে 14টি লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইন আয়াম্বিক পেন্টামিটার ফলো করে লেখা হবে, এক্সপ্রেসিং এ সিঙ্গেল থট, ইমোশন অর আইডিয়া। এবং এটা প্রকাশ করবে কি একটা একক চিন্তা, আবেগ অথবা একটা ধারণা। যে কোনো একটা বিষয় নিয়ে লিখবে। তুমি যদি তোমার নিজের মন খারাপ, কেন মন খারাপ সেই বিষয়টা নিয়ে লিখতে হবে কবিতায়, যদি চতুর্দশপদী কবিতা কেউ লেখে। তো সেরকম যে এই কবিতায় একটা আহ, একক চিন্তা বা আবেগ বা ধারণা। সবাই মাইক একটু অফ করো। এখন অফ করো মাইক। এখন দেখো, দেখো আমি বললাম কি আমাদের কবিতা সম্পর্কে জানতে হবে। কবিতা বলতে আমাদের সনেট সম্পর্কে জানতে হবে একটা। আমরা যেহেতু আজকে কবিতা পড়বো সনেট 73, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তো এইটা যেহেতু আমরা পড়বো, তার মানে সনেটটা কি সেটা আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে। তো সনেট হচ্ছে একটা লিরিক পোয়েম। সেই লিরিক পোয়েমে মোট 14টা লাইন থাকবে, আর কোনো লাইন থাকবে না, শুধুমাত্র 14টা লাইন থাকবে, যেখানের প্রত্যেকটা লাইন ফলো করবে কি আয়াম্বিক পেন্টামিটার। প্রত্যেকটা লাইনে আয়াম্বিক পেন্টামিটার থাকবে এবং সেই কবিতায় শুধুমাত্র একক চিন্তা, আবেগ অথবা একটা ধারণা নিয়ে কবিতাটা লেখা হবে। অনেকগুলো ধারণা বা থাকবে না, বা অনেকগুলো চিন্তা থাকবে না, শুধুমাত্র একটা চিন্তা বা আবেগ বা অনুভূতি সেখানে প্রকাশ পাবে, একটা থট নিয়ে সেটা লেখা হবে। এরপর দেখো এই যে সনেট কবিতা, এটা আবিষ্কৃত হয়েছিল ইটালিতে। এটা আবিষ্কৃত হয়েছিল কোথায়, বা এর উৎস কোথায়? তৈরি হয়েছিল ইটালিতে। ইতালির ইতালিতে ফ্রান্সেসকো পেট্রার্ক নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি এটাকে আরো সুন্দর করে সাজিয়েছেন বলা যায়, মানে তিনি এটার আরো কিছু আহ, নিয়ম সেট করে দিয়েছেন। এরপর দেখো, ইন্ট্রোডিউসড ইনটু ইংলিশ লিটারেচার বাই স্যার থমাস ওয়াট অ্যান্ড হেনরি হাওয়ার্ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, যে ইংরেজি সাহিত্যে এই সনেট কবিতা এসেছিল কার মাধ্যমে? থমাস ওয়াট এবং হেনরি হাওয়ার্ডের মাধ্যমে পরিচিতি লাভ করেছিল, মানে ইংরেজি সাহিত্যে তারা নিয়ে আসছিল। যেমন ধরো বাংলা সাহিত্যে সনেট কে এনেছেন? মাইকেল মধুসূদন দত্ত। তার যে কপোতাক্ষ নদ আমরা পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, না যেন এইচএসসি-তে, সেখানে কি ওইটা একটা সনেট ছিল, ওইটা একটা চতুর্দশপদী কবিতা ছিল। তো কপোতাক্ষ নদ লিখেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যে সনেট নিয়ে এসেছিলেন। ঠিক সেই রকম এই সনেট ইংরেজি সাহিত্যেও নিয়ে এসেছিলেন থমাস ওয়াট এবং হেনরি হাওয়ার্ড। আর এটা শুরু হয়েছিল কোথায়? ইতালিতে। ঠিক আছে? এরপর দেখো, সনেট হচ্ছে 3 প্রকারের। সনেট 3 প্রকারের। প্রথমটা হচ্ছে পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। এখানের নিয়ম সেম, 14টা লাইন থাকবে এবং 2টা ভাগ থাকবে। প্রথম 8টা লাইন থাকবে যেটার নাম হচ্ছে অক্টেভ। এরপরে থাকবে 6টা লাইন যেটার নাম হচ্ছে সেস্টেট। অক্টেভ, সেস্টেট। প্রথম 8 লাইনকে বলে অক্টেভ, পরের 8 লাইনকে 6 লাইনকে বলে সেস্টেট। মোট 14টা লাইন। আর এই যে পেট্রার্কান সনেট, এখানে রাইম স্কিম হবে এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই। এটা কিভাবে বের করে সেটা আমি জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো। এরপর দেখো, ইউজুয়ালি প্রেজেন্টস এ প্রবলেম ইন দ্য অক্টেভ। তো সাধারণত প্রথম 8 লাইনে কোনো একটা সমস্যা বলবে, আর সেই সমস্যার সমাধান শেষের 6টা লাইনে বলতে হবে। এছাড়াও এই যে সনেটে একটা ভোল্টা থাকে, ভোল্টা মানে হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, যেখানে একটা টার্নিং পয়েন্ট থাকবে। তো সেই জায়গাটার নাম হচ্ছে ভোল্টা। এছাড়াও বাকি যে 2টা সনেট রয়েছে, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট যেটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে স্পেন্সরিয়ান সনেট। এখন দেখো, উইলিয়াম শেক্সপিয়ার
তিনি যে ইংরেজি সাহিত্যে সনেট লিখেছেন, তিনি কিন্তু এই পেট্রার্কান সনেটের যে এই রাইম স্কিম এটা ইউজ করেননি। তিনি নিজের মতো করে সনেটের একটা রূপ বার করে নিয়েছেন। এইজন্য তার নামেই এই সনেটের নাম শেক্সপিয়ারিয়ান সনেট। তার নামেই কিন্তু এটা। কারণ তিনি আলাদা একটা নিয়ম বের করে নিয়েছেন। সেই নিয়মটা কিরকম? সেখানেও ১৪ টা লাইন, ঠিক আছে। কিন্তু সেখানে ৩ টা কোয়াট্রেন্স থাকবে। ৩ টা কোয়াট্রেন্স বলতে ৪ লাইন ৪ লাইন কইরা মানে মিল থাকবে। ১ম ৪ লাইন, তারপরে ২য় ৪ লাইন, তৃতীয় ৪ লাইন। তাহলে ৩ ৪ ১২ আর শেষে একটা কাপলেট থাকবে। একটা কাপলেট মানে হচ্ছে শেষের ২ লাইনের কথা বলা হচ্ছে। শেষের ২ লাইনের রাইম স্কিম আবার একই হবে। এই যে যেমন দেখো জিজি। এই ছন্দটা মানে শেষের ২ লাইনের যে ছন্দ একই হবে। এটাকে বলে কাপলেট। তাহলে দেখো এর যে প্রথম কোয়াট্রেন এই হচ্ছে রাইম স্কিম হচ্ছে দেখো এবি এবি এটা হচ্ছে প্রথম কোয়াট্রেন, দ্বিতীয় কোয়াট্রেন সিডি সিডি, আর তৃতীয় কোয়াট্রেন হচ্ছে ইএফ ইএফ, আর শেষের কাপলেট হচ্ছে জিজি। পপুলারাইজড বাই উইলিয়াম শেক্সপিয়ার। এইগুলো উইলিয়াম শেক্সপিয়ারের কথা। তিনি নিজেই একটা মানে সনেটের আলাদা একটা গঠন তিনি তৈরি করে নিয়েছেন এবং সেটা ফলো করেই তিনি প্রত্যেকটা সনেট লিখেছেন। এরপরে দেখো আরেকটা সনেট রয়েছে স্পেন্সেরিয়ান সনেট। এটা হচ্ছে এডমান্ড স্পেন্সার এটাকে নিয়ে এসেছিলেন। মানে তিনিও একটু কি বলে ছন্দ আলাদা করেছিলেন। তার ছন্দ হচ্ছে এরকম এবি এবি বিসি বিসি সিডি সি সিডি সিডি ই। তার ছন্দ আবার এরকম। তাহলে দেখো পেট্রার্কান সনেট এক রকমের রাইমিং স্কিম, শেক্সপিয়ান সনেটের রাইমিং স্কিম এক রকমের, স্পেন্সেরিয়ান সনেটের রাইমিং স্কিম এক রকমের। এখন আমরা যদি শেক্সপিয়ান সনেটের রাইম স্কিমটা দেখি, দেখো এ বি এ বি সি ডি সি ডি ইএফ ইএফ জি জি, এই রাইম স্কিমটা চলো আমরা এখনই দেখে আসি, ঠিক আছে? তারপরে এগুলো পড়বো অনেক। আগে রাইম স্কিমটা দেখে আসি। এই যে দেখো এই প্রথম ৪টা লাইন, এটা কি একটা কোয়াট্রেন? বলছিলাম না যে উইলিয়াম শেক্সপিয়ারের ৪টা কোয়াট্রেন থাকবে। তাহলে এইটা প্রথম কোয়াট্রেন। কোয়াট্রেন মানে হচ্ছে এক একটা স্ট্যান্ডে ৪টা লাইন থাকবে, মানে ৪টা লাইনকে একত্রে কোয়াট্রেন বলে। এখন দেখো এই যে বিহোল্ড, এই বিহোল্ড ড উচ্চারণ হয়েছে না শেষে? আবার এই দেখো তৃতীয় লাইনে কোল্ড ড উচ্চারণ হয়েছে। তাহলে এই ছন্দের নাম যদি আমি এ দেই, তাহলে এই ছন্দটাও কি এ। তাহলে এ আর এটাও এ। এরপর দেখো হ্যাং নতুন ছন্দ, তাহলে এটার নাম দিলাম আমরা বি। এরপর স্যাং, হ্যাং আর স্যাং মিল আছে, তাহলে এইটা যদি আমি বি দেই তাহলে এইটাও বি দিব। এখন দেখো প্রথম কোয়াট্রেনে কি এ বি এ বি মিলছে। ছন্দটা বুঝতে পারছো? দেখো হোল্ড কোল্ড এই দুইটা এ, হ্যাং স্যাং এই দুইটা বি। তাহলে এ বি এ বি। এটুক বোঝা গেছে? একটু বলো তো আমাকে এটুক বুঝছো কিনা। হ্যালো, আচ্ছা তোমরা কি শুনতে পাইতেছো? হ্যাঁ আপু শুনছি। তাহলে বলো যে তোমরা বুঝছো কিনা। এই যে দেখো রাইম স্কিম, শেক্সপিয়ারের রাইম স্কিম হবে এ বি এ বি। আমরা এখনো বলতেছি না যে বুঝছি কিনা। না বুঝলে বলো, আমি আবার বুঝাই দিব। আপু বুঝতে পারছি আচ্ছা কিন্তু গ্রুপে হচ্ছে কি যে শুধু একাই আমি, আর কেউ নাই? আচ্ছা ঠিক আছে। এরপর দেখো পরের কোয়াট্রেনে যাই। পরের কোয়াট্রেন দেখো আমাদের কি প্রথম কোয়াট্রেনে ছিল কি এ বি এ বি, পরেরটা থাকবে কি সিডি সিডি। হ্যাঁ, এই যে দেখো ডে হুম, আর অ্যাওয়ে, এই ডে আর অ্যাওয়ে দুইটা কি সেম রাইম, মানে উচ্চারণ কি ছন্দ একই রকম। ডে এ উচ্চারণ হয়েছে শেষে, আবার অ্যাওয়ে এ উচ্চারিত হয়েছে। আচ্ছা মাইক অফ করো তো একটু, ওই যখন কোশ্চেন করবো তখন অ্যান্সার করো, এছাড়া মাইক অফ রাখো, কারণ মাঝখানে হলে শব্দ হয়। এখন দেখো এখানে কি আমরা এ তো নিয়ে ফেলছি, হোল্ড এই ড উচ্চারিত হইতো যদি কোনো ছন্দে তাহলে সেখানেও আমরা এ দিতাম, কিন্তু এই হোল্ডের মতো উচ্চারণ কিন্তু এখানে আর হয়নি। আবার দেখো এই হ্যাং এর মতো উচ্চারণেরও এখানে আর হয়নি। এখানে কি নতুন ছন্দ এসেছে, এই যে ডে, এ ডে নতুন ছন্দ, তাহলে এ আর বি তো অলরেডি নেওয়া শেষ, তাহলে বাকি থাকে কি সি। তাই আমরা এটাকে নেব কি সি। তাহলে এইটা যদি সি হয় তাহলে এই অ্যাওয়ে ডে অ্যাওয়ে এটাও কি সি, তাহলে এই দুইটা সি। এরপর দেখো ওয়েস্ট, এটা আবার নতুন ছন্দ, তাহলে এটাকে আমরা দিলাম কি নাম ডি, ছন্দ ডি। তাহলে এইটাকে যদি ডি হয় ওয়েস্ট, আর রেস্ট এটাও ডি, তাহলে কি দেখো সি ডি সি ডি। এই দেখো তাহলে প্রথম কোয়ার্টারে এ বি এ বি, এরপরে আবার সি ডি সি ডি।
এরপর দেখো ফায়ার, এটা আবার নতুন ছন্দ, তাই সিডি তো নেওয়া শেষ, তাহলে পরের বর্ণমালা কি, মানে অ্যালফাবেট কি, ই, তাহলে এটার নাও ই, ফায়ার, এক্সপায়ার, এই দুইটা ই। লাই আবার নতুন ছন্দ, আবার বাই, লাই, বাই, একই ছন্দ, তাহলে এই দুটাকে নাও এফ, ই, এফ, ই, এফ, নতুন ছন্দ, তাহলে ইএফ, ইএফ। এরপরে দেখো এই যে শেষে আমি বললাম না, শেক্সপিয়ার সনেটের শেষের যে দুই লাইন, সেই দুই লাইন হবে কাপলেট, কারণ এই দুই লাইনের ছন্দ একই হবে। এই যে দেখো স্ট্রং, লং, স্ট্রং, লং, একই ছন্দ, তাহলে এই দুটার কি, জি, জি, ই, এফ, এফ পর্যন্ত তো ছন্দ নেওয়া শেষ আমাদের, তাহলে এটা যেহেতু নতুন ছন্দ তাহলে আমরা জি দিলাম, যেহেতু স্ট্রং জি, লং ও জি, কারণ এই দুইটার ছন্দ একই, জি, জি। তাহলে এখন দেখো এটা এ, হোল্ড, বিহোল্ড, এ, কোল্ড, এ, হ্যাং, স্যাং, এই দুটো ছন্দ আবার এক, এই জন্য এই দুটা বি, এ, বি, এ, বি। এই যে দেখো ছন্দ ঠিক আছে, এখন বুঝতে পারবা। দেখো প্রথম কোয়ার্টারে কি ছিল, এ বি, এ বি, পরেরটা সিডি, সিডি, তারপরে ইএফ, ইএফ, তারপরে জিজি। এই ছন্দে উইলিয়াম শেক্সপিয়ার তার কবিতাগুলো লিখেছেন। এরপর স্পেনশেরিয়ান সনেট যদি বলি, সেটা হচ্ছে এডমন্ড স্পেন্সার লিখেছেন, তার আর স্কিম আবার আলাদা। তবে আমাদের যেহেতু শেক্সপিয়ারের কবিতা রয়েছে, আমরা এটা দেখি, মানে এটা থেকেই জানলাম। এরপরে দেখো মিটার, এই যে আয়াম্বিক পেন্টামিটার তোমাকে বললাম, হ্যাঁ আয়াম্বিক পেন্টামিটার তোমরা তো জানো না, তোমরা এখন ছোট মানুষ, কেবল ভর্তি হয়েছে, আয়াম্বিক পেন্টামিটার কি তোমরা জানো না। আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে এই যে পেন্টা, পেন্টা মানে হচ্ছে পাঁচ, ঠিক আছে, পাঁচ, পাঁচ হচ্ছে পেন্টা অর্থ। দিস মিনস ইচ লাইন জেনারেলি কন্টেন্স 10 syllables, এখানে 10টা সিলেবল থাকবে, 5টা আয়াম্বিক ফিট থাকবে, এবং 5টা আয়াম্বিক ফিটে থাকবে আনস্ট্রেসড, স্ট্রেস। এই যে বিষয়টা, এই বিষয়টার আলাদা একটা ক্লাসই লাগবে, কারণ এইটা যে দিয়ে যদি কোশ্চেন আসে, তাহলে মনে করো মাথা খারাপ হয়ে যায় এরকম অবস্থা। কিন্তু তোমরা এখান থেকে এখন জেনে রাখো যে সনেটের প্রত্যেকটা লাইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়, এইটুক তথ্য জানলে ভালো হবে। আর এছাড়া এই যে টপিকটা, এই টপিকটা বোঝানোর জন্য আলাদা একটা ক্লাসই লাগবে, কারণ এই টপিকটা এতটাই জটিল আর এতটাই বিশাল, বুঝছো? তো এই জন্য এখান থেকে তুমি জানলা কি, এখন আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয় প্রত্যেকটা লাইনে, পেন্টা মানে হচ্ছে পাঁচ, 5টা আয়াম্বিক ফিট থাকে, আনস্ট্রেসড, স্ট্রেসড, আর এখানে 10টা সিলেবল থাকে। এরপর দেখো রিকাপ যদি করি, এই যে সনেটটা, তো সনেট হচ্ছে 14টি লাইন। ফাদার অফ সনেট হচ্ছে ফ্রান্সেসকো পেট্রাক, যেহেতু উনি আর কি প্রথম লিখেছেন, আর পেট্রার্কান সনেট তো আমরা দেখলামই। শেক্সপিয়ার আর 154টি সনেট লিখেছেন। মোস্ট কমন মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, কারণ সবাই আয়াম্বিক পেন্টামিটারই ফলো করে সনেট লেখার সময়। এরপর দেখো পেট্রার্কান সনেটে অক্টেভ প্লাস সেস্টেড, স্পেনসেরিয়ান সনেটেও সেম অক্টেভ প্লাস সেস্টেড, কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটে 3টা কোয়াট্রেন থাকবে, মানে 4টা 4টা লাইন থাকবে, এরপরে আরেকটা থাকবে কাপলেট, তার সনেটটা আবার অন্যরকমের। তো 3 4 12, 4টা লাইন করে যদি থাকে প্রত্যেকটা কোয়াট্রেন, তাহলে 3 4 12, আর কাপলেটে থাকে 2টা লাইন, তাহলে 14টা লাইন তুমি পেয়ে গেলা। এরপর দেখো সনেটের 14টি লাইন থাকে, এটি একটি লিরিক পোয়েম, ফাদারকে এই লেখা, পেট্রার্কান সনেটের বিষয়ে লেখা, আবার শেক্সপিয়ার সনেট এই যা বললাম তাই আবার লেখা এখানে। এবার দেখো শেক্সপিয়ারের যে রাইম স্কিম তো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, এ বি, এ বি, সিডি, সিডি, ইএফ, ইএফ, জিজি, এটা হচ্ছে তার সনেটের রাইম স্কিম। এটা কি রাইম স্কিম বলে, রাইম স্কিম মানে হচ্ছে ছন্দ, বুঝছো? এই রাইম স্কিম তোমাদের রিডিং স্কিলে পার্ট সি তে রাইম স্কিম থেকে এরকম কোশ্চেন আছে যে একটা কবিতা দেয়া থাকবে, বলবে এই কবিতার রাইম স্কিম বের করো, তখন তোমার ওই ছন্দ মিলাইয়া রাইম স্কিম বের করতে হবে, বুঝছো? তো এটা বারবার প্র্যাকটিস করতে করতে অনেক মানে বুঝতে পারবা, এখন তো কেবল দেখতেছো। এরপর দেখো রাইম স্কিম, পেট্রার্কানের রাইম স্কিম আবার এইটা, তার রাইম স্কিম আবার আলাদা। আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে মোস্ট কমন মিটার, শেক্সপিয়ারের সনেট হচ্ছে 154টি, যেটা অলরেডি বলা শেষ। আর স্পেনসেরিয়ান সনেটেরও এই কয়টা, এইটা হচ্ছে রাইম স্কিম। এখন চলো আমরা সামনে যাই। এই তোমরা এতক্ষণ যা পড়লা সেটার একটা রিক্যাপ তুমি জানতে পারলা। এরপর দেখো আমি যদি এই সনেটটি পড়ি, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, একটু কঠিন আছে, তোমরা সবসময় মনে রাখবা, যেহেতু আমরা কবিতা পড়তেছি, যে কবিতাই পড়ি বা যে লেখকের কবিতাই পড়ি না কেন, প্রত্যেকটা কবি ফেমাস মানে বিখ্যাত,
প্রত্যেকেরই মূল্য অনেক বেশি। সেজন্যই আমাদেরকে এই অনার্স লেভেলে পড়তে দিছে। যদি তাদের মূল্য না থাকতো তাহলে আমাদের কখনোই পড়তে দিত না। তো এজন্য তোমার একটা কথা মনে রাখবা সবসময়, যে লেখকই হোক না কেন, যে কবিতা বা লেখাই হোক না কেন, যেগুলো আমাদের পড়তে দিয়েছে প্রত্যেকটা ফেমাস, প্রত্যেকটা মাস্টারপিস, প্রত্যেকটাই হচ্ছে সিগনিফিকেন্ট লেখা। এক কথায় শেষ, বুঝছো? মানে যেহেতু বিখ্যাত তাই আমাদেরকে দিছে। আম, আচ্ছা, আমি পড়াইতেছি তোমাদেরকে পোয়েট্রির দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। এটা হচ্ছে প্রথম কবিতা তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের। এবং রিডিং স্কিল যে তোমাদের সাবজেক্ট রয়েছে, সেখানে যে পার্ট সি, সেখানেও পোয়েট্রি দিয়েই কোশ্চেন আসে। তোমরা পোয়েট্রিতে কোশ্চেনের অ্যান্সার করবা, সেখানে থাকবে কোশ্চেন ওই কবিতা সম্পর্কে। কবিতা সম্পর্কে কিরকম, কবিতায় কবি কি বলতে চেয়েছেন, বা ব্যাখ্যা করো কবিতায় তার আবেগ কিভাবে ফুটিয়ে তুলেছেন, এইসব চাইবে পোয়েট্রিতে। আর রিডিং স্কিলে তোমার চাইবে যে এই কবিতাটি আহ সনেট, তাহলে সনেট কিরকম হয় ব্যাখ্যা করো। এই কবিতার থিম কি ব্যাখ্যা করো। এই কবিতায় কোন মিটার ব্যবহার করেছে ব্যাখ্যা করো। এই কবিতার সামারি কি ব্যাখ্যা করো। এরকম থাকবে। তো এইখানে আমরা দুইটা বই পড়তেছি এক কথায়, একটা হচ্ছে পোয়েট্রি আর একটা হচ্ছে রিডিং স্কিল। বোঝা গেল? আমরা পড়তেছি কি দুইটা বইয়ের কাহিনী, একটা হচ্ছে পোয়েট্রি, একটা হচ্ছে রিডিং স্কিল। রিডিং স্কিলে অনেক বেশি ফেল আসে, অনেক বেশি। মানে একটা দুইটা না, অনেক বেশি ফেল আসে। মানে আমাদের সময় আমরাই পাস করছি অনেক কষ্ট করে, বুঝছো? কারণ রিডিং স্কিল এতটা কঠিন হয়। মানে যদি কঠিন হয় তো তাহলে বুঝবা যে সব ঝাড়া ফেল এরকম। মানে আমাদের যে সিনিয়র ব্যাচ ছিল, তাদের ভিতরে মানে দুইজন না তিনজন পাস করছিল, আর সব ফেল আসছিল, কারণ এরকম হার্ড হয়েছিল। আমাদের গল্প কবিতাটা অনেক হার্ড হয়েছিল, তো আমাদের ব্যাচেও অল্প কয়েকজন আমরা পাশ করেছিলাম, আর সবাই ফেল হয়ে আসছিল। তো কবিতা যদি পরিচিত কবিতা দেয় তাহলে পাশ করা সোজা, যদি অপরিচিত কবিতা দেয় তাহলে পাশ করা খুবই কঠিন। তো এই জন্য, যেহেতু এটা কঠিন, আমি তার এই জন্য এই সাবজেক্ট থেকেই শুরু করেছি। তো রিডিং স্কিল যদি আমি পড়াইতে নেই তাহলে অবশ্যই তোমার পোয়েট্রিটাও ধরতে হবে, বুঝছো? রিডিং স্কিল পোয়েট্রি কানেক্টেড। বোঝা গেছে? যে আমাকে কোশ্চেন করছো যে আপু কি পড়াইতেছেন, তো বই দুইটা পড়াইতেছি। আর এই প্রথম যে কাহিনীগুলো তোমরা জানলা, রাইম স্কিম, তারপর সনেট কি, এগুলো হবে রিডিং স্কিলের কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ। আর এখন আমি পড়াবো এই যে কবিতাটা, এটা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম কবিতা, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73। তিনি 154টি সনেট লিখেছিলেন। আর এটি হচ্ছে তার 73 নাম্বার সনেট, এই জন্য এটার নাম সনেট 73। এটা আমরা এখন লাইন বাই লাইন অর্থ সহকারে পড়বো, তাহলে আমরা যদি এ সম্পর্কে তথ্য দিই তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। চলো আমরা এখন পড়ি সনেট 73, বা দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। লাইন বাই লাইন এখন আমি তোমাদেরকে পড়াইতেছি, তাই একটু মনোযোগ দিবা, একটু না অনেকখানি মনোযোগ দিবা, কারণ আজকে পড়লে তোমাদের আর জীবনেও পড়া লাগবে না, মানে মনোযোগ দেওয়া লাগবে না, নিজেরাই বুঝতে পারবা। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন এলিজাবেথান পিরিয়ডে, আজ থেকে 500 বছর পূর্বে। তো 500 বছর পূর্বে ইংরেজি ভাষার যে শব্দ ব্যবহার করতো সেগুলো কি অনেক কিছু এখন চেঞ্জ হয়েছে। তো তার লেখার ভিতরে অনেক শব্দ পাবা যেগুলো এখন আর ব্যবহৃত হয় না, বা অন্যভাবে ব্যবহৃত হয়। তো মানে শব্দ কিছুটা চেঞ্জ হয়, চেঞ্জ হয়েছে আর কি। যেমন ধরো দাও আছে, তারপরে দাই সেলফ আছে। এগুলো যদি এই কবিতার ভিতরে থাকে তাহলে বলবো, যদি না থাকে তাহলে আর বলবো না। এখন দেখো, দ্যাট টাইম অফ ইয়ার দাও, দাও মেস্ট ইন মি বিহোল্ড। এই যে দাও, দাও অর্থ কি জানো? তুমি। ইউ, ইউ আছে না, ইউ এর আগের শব্দ ছিল দাও। দাও দ্বারা বোঝায় কি তুমি। তো জানি, ইউ একদিন ম্যাম বলছিল। বলছিল, আচ্ছা দেখো তাহলে তো ভালো। তো দাও হচ্ছে তুমি। এই যে দেখো, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, তুমি আমার মধ্যে বছরের সেই সময় দেখতে পারো। বিহোল্ড অর্থ দেখা, দ্যাট টাইম অফ ইয়ার বছরের ওই সময়টি, দাও অর্থ তুমি, তুমি দেখতে পারো, মেস্ট ইন মি বিহোল্ড, তুমি আমার ভিতরে কি দেখতে পারো, বছরের ওই সময়টা। এখন কোন সময়টার কথা কবি বলছে আমরা সামনে যাইতেছি, দেখো। হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, যখন হলুদ রঙের পাতা থাকে গাছে, অথবা থাকেই না, অথবা অল্প পাতা থাকে যেগুলো ঝুলন্ত অবস্থায় থাকে গাছের গায়ে। বুঝছো? তার মানে কি তিনি কোন কালের কথা বলছে দেখো। কেউ বলতে পারবে কখনের কথা বলছে?
ওই যে শীতকাল? হ্যাঁ, হ্যাঁ, শীতকাল। কারণ কি শীতকালের শরৎকালের পরে তো শীতকাল আসে নাকি? গ্রীষ্ম, বর্ষা শরতের পর হেমন্ত, তারপরে শীত। ও আচ্ছা, শরতের পর হেমন্ত তারপরে শীত। তো শীতকালে তো একদম পাতা শেষ হয়ে যায় না? একদম মানে শীতকালের যে আগে পাতা কি বলে? ঝরে পড়া শুরু হয়। আর শীতকালে তো একদম সম্পূর্ণ শেষ হয়ে যায়। শীতকালটাই তো বছরের শেষ সময়, হ্যাঁ? তো কবি এখানে আসলে বুঝাতে চেয়েছেন এইটা যে আমার জীবনের শেষ সময় এসে গেছে। মানে আমি বার্ধক্যে এসে গেছি। আমি কিছুদিন পর মারা যাব। বুঝছো? তিনি বছরের ওই সময়টার মাধ্যমে তার জীবনের যে শেষ সময় চলে এসেছে সেটা বোঝাতে চেয়েছেন। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ইয়েলো লিভস মানে হলুদ রঙের যে পাতা, হলুদ রঙের পাতা যখন আমি বলেছি আমাদের মনে একটা হলুদ রঙের পাতা এসেছে না? দৃশ্যমান হয়েছে না সামনে? তো এইজন্য এটার নাম কি? দেখো একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। তাই এটার নাম হচ্ছে ইমেজ বা ছবি। একটা ছবি উঠেছে আমাদের সামনে। তাহলে কি এইটাকে যদি আমরা একটা নাম দেই লিটারেরিক্যাল মানে লিটারেরি টার্ম যদি ইউজ করি তাহলে এটা হবে একটা ইমেজারি। এটার নাম হবে কি ইমেজারি। তো ইমেজারি হচ্ছে তোমাদের মেবি স্যার ম্যামরা এবিসি বই কেনাইছে। আজকে একটা মেয়েকে দেখলাম ত্রিশাকে না সরি কাকে যেন দেখলাম খেয়াল নাই আমার। তো ও আর কি এবিসি বই কিনেছে। তো সেখানে তোমরা দেখবা যে ইমেজারি রয়েছে। তো ইমেজারি তোমাদের রিডিং স্কিলে দরকার। ফিগারস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে ইমেজারি। যে শব্দের দ্বারা কবিতার যে শব্দের দ্বারা তোমার চোখের সামনে একটা দৃশ্য বা একটা ছবি ফুটে উঠবে সেটাই হচ্ছে ইমেজারি। সিম্পল ব্যাপার। ঠিক আছে? তাহলে ইয়েলো লিভস হচ্ছে কি একটা ইমেজারি। এখন দেখো, upon those boughs which shake against the cold, সেই ডালগুলো upon those boughs which shake against the cold, সেই ডালগুলো যেগুলো শীতের বাতাসে কাঁপে, সেই অর্থ কাঁপা। against the cold বলতে বুঝেছি শীতের কথা, মানে শীতের বাতাসের কথা বুঝেছে। এরপর দেখো, bare ruined choirs where late the sweet birds sang, bare ruined choirs where late the sweet birds sang, এর অর্থ হচ্ছে ডালগুলো এখন ফাঁকা। বেয়ার অর্থ শূন্য। ডালগুলো এখন ফাঁকা, অথচ কিছুদিন আগেও সেখানে পাখিরা মধুর গান করত। এটা দিয়ে কি বুঝাইছে? দেখো পাখি এই যে সুইট বার্ড সিং এগুলো দিয়ে দৃশ্য ফুটে ওঠে, মানে পাখিদের কথা আমাদের চোখের সামনে এসে হাজির হয়। তাহলে এটাও একটা ইমেজারি বলা যায়। এরপরে দেখো, আর এখানে আর কি তথ্য ছিল? এই যে বিহোল্ড কোল্ড একই ছন্দ, হ্যাং স্যাং একই ছন্দ। এটার নাম যদি এ দাও তাহলে এটাও এ, আর এই হ্যাং এর নাম দিলে বি দিলে স্যাংও বি, তাহলে এ বি এ বি। আচ্ছা, এই অর্থ যখন তুমি দেখলা, এরপরে দেখো, ইন মি দাউ সিস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, তুমি আমার ভিতরে দেখতে পাচ্ছ ওই দিনের সন্ধ্যা। টুয়াইলাইট অর্থ কি? সন্ধ্যা বা শেষ বেলা বা গোধূলি। হ্যাঁ, তুমি আমার মধ্যে দিনের শেষ আলো দেখতে পাও। অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, ফেডেড, এই টিএইচ কিন্তু এখন আর ইউজ করে না, ফেড ইউজ করে। ফেডেড আগে ছিল ফেডেড। এরপর দেখো, এই অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, যেমন সূর্যাস্তের পরে পশ্চিম আকাশের আলো ধীরে ধীরে মিলিয়ে যায়। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, তারপর কালো রাত সেই আলোকে আরো গ্রাস করে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, এই ডথ মানে হচ্ছে ডু। ঠিক আছে? ডথ মানে হচ্ছে ডু। তো ডথ টেক অ্যাওয়ে, তারপর কালো রাত ওই আলোটাকে একদমই গ্রাস করে ফেলে। অর্থাৎ তিনি সন্ধ্যাবেলার জীবনে আছে, মানে সন্ধ্যা যদি হয় তার মানে কি তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এরপর কি রাত নামবে মানে কি তিনি মৃত্যুবরণ করবে। রাত মানেই তো সম্পূর্ণ অন্ধকার। আর রাত নামা মানেই তিনি মৃত্যুবরণ করবে, তিনি আর বেঁচে থাকবেন না। এই কথাটা তিনি বুঝাইতে চাইছেন। তারপর দেখো, ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল দ্য রেস্ট, ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল দ্য রেস্ট, রাত যেন মৃত্যুর আরেক রূপ। ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল দ্য রেস্ট, এটা হচ্ছে কি রাত যেন মৃত্যুর আরেক রূপ যা সবকিছুকে বিশ্রামে ঢেকে দেয়। দেখো সিলস আপ মানে ঢেকে দেওয়া, অল দ্য রেস্ট মানে সবকিছুকে বিশ্রামে ঢেকে দেয়, এটা বুঝাইছে। এরপর কোয়াট্রেনে দেখো, ইন মি দাউ সিয়েস্ট
দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যে দেখছো ওই ওই আগুনকে, ওই উজ্জ্বল আগুনকে। কোন উজ্জ্বল আগুন? আগুন সেটা আবার শেষে পরের লাইনে বলছে, দেখো, দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইয়থ ডথ লাই। তুমি আমার ভিতরে ওই আগুনকে দেখছো, মানে যে যা তার নিজের যৌবনের ছায়ের ওপর জ্বলছে। বুঝছো? মানে আগুন কি জ্বলতে জ্বলতে একটা সময় শেষ হয়ে যায় না? তো এই কথাটা বলছে যে তুমি আমাকে ওই জ্বলন্ত আগুন বা উজ্জ্বল আগুন দেখছো, যে আগুনটা এখন মানে ছাইয়ে পরিণত হবে, এক কথায় তিনি এটা বুঝাইছে। মানে তিনি মৃত্যু, মারা যাবেন যাবেন এরকম একটা সময় আছে, মানে তার শেষ বয়সে তিনি পৌঁছে গিয়েছেন। মানে তার একজন মানুষ বৃদ্ধ হলে তার ভিতরে চিন্তা জাগে না যে আমি তো কিছুদিন পর মারা যাব, আমার তো আর সময় নেই। তো তিনি তার শেষ বয়সে আসার পর তারও মনে হয়েছে যে তিনি মারা যাবেন, তো সেই আবেগ অনুভূতি থেকে তিনি এই কবিতাটা লিখেছেন। এরপর দেখো, কনজিউমড অ্যাজ দ্য ডেথ বেড whereon it must expire, as the deathbed whereon it must expire, সেই ছাই যেন তার মৃত্যুশয্যা যেখানে আগুনটি শেষ হয়ে যায়। এটা বলছে এই আগুনের কথা, যে যেখানে সে আগুনটি জ্বলতেছিল, একদম দাউ দাউ করে জ্বলতেছিল, সেখানেই কিন্তু সে শেষ হয়ে যায়। ওইটাই হচ্ছে তার কি মৃত্যুর শয্যা, মানে মৃত্যুর বিছানা, কারণ সে তো ওইখানেই শেষ হয়ে যাবে। consumed with that which it was nourished by, যে জিনিস একসময় তাকে জ্বালানি দিয়েছিল, সেটাই এখন তাকে শেষ করে দিয়েছে। যেমন ধরো কাঠের মাধ্যমে আমরা আগুন জ্বালাই, তো কাঠই তো একসময় পুড়ে কি শেষ হয়ে যায়। তো এই কথাটা বলছে, যে জিনিস একসময় তাকে জ্বালানি দিয়েছিল সেটাই এখন তাকে শেষ করে দিচ্ছে। এর পরের যে সেন্টেন্স দুটি রয়েছে, এই দুটাকে বলে কাপলেট। হ্যাঁ, এই কাপলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট মানেই শেষের যে দুইটা লাইন সেটা কাপলেট থাকবে। আর কাপলেট মানে হচ্ছে দুইটা লাইনের কথা বলছে, এবং এই দুইটা লাইনের ছন্দ একই হবে। এই যেমন ধরো স্ট্রং, লং, দুইটার ছন্দ কি সেম। এখন দেখো, দিস দাও পারসিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, this thou perceivest which makes thy, দাই অর্থ তোমার, দাই অর্থ কি তোমার, মানে ইয়োর, দাই অর্থ কি মানে ইংলিশে কি ইয়োর, আর দাই অর্থ তোমার, দাই লাভ মোর স্ট্রং। দাও অর্থ তুমি, THOU, দাও অর্থ তুমি মানে ইউ, আর দাই অর্থ তোমার মানে ইয়োর। এখন দেখো, তুমি এসব বুঝতে পারো আর তাই তোমার ভালোবাসা আরো গভীর। দিস দাও পারসিভেস্ট, মানে তুমি এগুলো বুঝতে পারতেছো। হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, এই যে কারণে তোমার ভালোবাসাটা কি আরো শক্ত হচ্ছে বা আরো গভীর হয়েছে, মানে তুমি আমাকে এগুলো বুঝতে পারতেছো। টু লাভ দ্যাট ওয়েল, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এর লং, তুমি জানো মানে এখানে বলছে শীঘ্রই যাকে হারাতে হবে, টু লাভ দ্যাট ওয়েল, তাকে আহ, মানুষ আরো বেশি ভালোবাসে, হুইচ দাও মাস্ট লিভ এর লং, যাকে তুমি খুব শীঘ্রই হারাতে যাচ্ছ। মানে তার যে জীবন সঙ্গী বা তার যে বিলাভড পার্সন রয়েছে তার কথা তাকে উদ্দেশ্য করে বলছে, যে তুমি এগুলো জানো এবং তোমার ভালোবাসা আরো গভীর হচ্ছে এক্ষেত্রে, কারণ আমি যেহেতু চলে যাব, এই জন্য তুমি তো জানো যে আমি একসময় চলে যাব। তো এই জন্য তুমি হারানোর যে একটা ভয় বা হারাতে যাচ্ছ, এই জন্য তোমার ভালোবাসাটা আরো গভীর হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে দুই লাইন এইটাকে বলে ভলটা, ভলটা হচ্ছে টার্নিং পয়েন্ট। তিনি এখানে সব দুঃখের কথা বলছে, যে কিভাবে তিনি শেষ হয়ে যাচ্ছে, তার সময় কিভাবে শেষ পর্যায়ে, কিভাবে প্রকৃতির মাধ্যমে তিনি তার সময় কিভাবে শেষ হচ্ছে সেটা বুঝিয়েছেন এই তিনটা কোয়াট্রেনে। শেষের দুই লাইনে তিনি কি বলেছেন, যে তার যে বিলাভড ছিল তাকে বলেছেন যে তুমি এগুলো সবই বুঝতে পারছো, এবং যে কারণে তোমার ভালোবাসাটা আরো গভীর হচ্ছে। তুমি আমাকে আরো ভালোবাসতেছো, কারণ তুমি তো জানো যে আমি চলে যাব, আমি মারা যাব। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ইয়েলো লিভস, এই যে ইয়েলো লিভস, আমি বলেছিলাম কি যেহেতু চোখের সামনে দৃশ্য এসেছে, তার মানে এটি একটি কি ইমেজারি বা ইমেজ। ইমাজিনারি। হ্যাঁ, ইমেজারি। ইমাজিনারি। এখন এই ইয়েলো লিভস দ্বারা কবি আবার কি বুঝিয়েছেন, তার ওল্ড এজকে, মানে তার বৃদ্ধকালীন সময়কে বা বার্ধক্যকে। তাহলে যেহেতু এটাকে বুঝিয়েছেন, এটা কি একটা প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, তার মানে কি এটা একটা সিম্বলও। হ্যাঁ, এটা যেমন ইমেজারি, তুমি যদি ইয়েলো লিভসকে ধরো তাহলে এটা একটা ইমেজারি, কিন্তু এটার দ্বারা কি বুঝাতে চেয়েছেন কবি, এটা যখন বলবা যে ইয়েলো লিভস দ্বারা কবি বুঝাতে চেয়েছেন তার ওল্ড এজকে, হ্যাঁ, তার বার্ধক্যকালীন সময়কে, তখন এটা হয়ে যাবে কি সিম্বল। বুঝছো? এখন ধরো আমি সামনে যাই, এখানে দেখো, সাবজেক্টিভ পোয়েট্রি
আর অবজেক্টিভ পোয়েট্রি। আমি সিকোয়েন্স অনুযায়ী যাই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটা জিনিস কথা বলি তোমাকে, দেখো। সাবজেক্টিভ পোয়েট্রি হচ্ছে ওই সকল কবিতা যে কবিতায় মানুষের ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত চিন্তা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ পায়। আর অবজেক্টিভ পোয়েট্রি হচ্ছে যে কবিতায় কবি অন্য কোনো ঘটনা, অন্য কোনো চরিত্র, অন্য কোনো কাহিনী ফুটিয়ে তোলেন, সেটা হচ্ছে অবজেক্টিভ পোয়েট্রি। তোমরা যেহেতু এটা জানলা, তাহলে এখন বলো, এই যে আমরা কবিতাটা পড়লাম, এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ? বলতে পারবা কেউ? সাবজেক্টিভ। সাবাস। কারণ কি, কবি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছেন, তার মানে এটি সাবজেক্টিভ পোয়েট্রি। তোমাদের যদি কোনো কবিতায় আসে যে এই কবিতাটি সাবজেক্টিভ না অবজেক্টিভ, তোমরা আগে দেখবা কবিতায় তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন কিনা। যদি দেখো নিজের অনুভূতি প্রকাশ করেছে, তাহলে সেটা সাবজেক্টিভ। যদি দেখো অন্য কোনো কিছু নিয়ে লিখেছেন, তাহলে সেটা অবজেক্টিভ। ক্লিয়ার? এখন চলো সামনে যাই। দেখো, সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। এর ফর্ম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। এটি একটি শেক্সপিয়ারিয়ান সনেট, এক কথায়। কারণ শেক্সপিয়ারের সনেট প্রত্যেকটাই শেক্সপিয়ারিয়ান, কারণ তিনি এই সনেটের গঠনটা তিনি ফলো করেছেন, তার নিজের যে গঠন সেটা। এখানে 14টা লাইন রয়েছে, 3টা কোয়াট্রেন, একটা কাপলেট। রাইম স্কিম এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। এরপর দেখো থিম। আমরা পড়ার মাধ্যমে কি থিম কি পেলাম? তার বৃদ্ধকালীন যে বার্ধক্যের সময়টা, ওল্ড এজ। প্যাসেজ অফ টাইম, যে সময়, প্যাসেজ অফ টাইম আমরা পেয়েছি থিম। ডেথ, মৃত্যু আমরা পেয়েছি। কারণ কি, ওই যে আগুনটা যখন শেষ হয়ে যাবে, এইটার কথা উল্লেখের মাধ্যমে কি বুঝাইছেন? যে মৃত্যু হবে। তারপর রাতের কথা তিনি যখন উল্লেখ করেছেন, সেটাও মৃত্যুকে ইন্ডিকেট করে। এরপর পাতাগুলো যখন ঝরে যাবে, একদম গাছ খালি হয়ে যাবে, সেটাও মৃত্যুকে ইন্ডিকেট করে, মানে শীতকালটা সম্পূর্ণই মৃত্যুকে ইন্ডিকেট করে। তাহলে কি এখানের থিম ছিল কি? ডেথ, প্যাসেজ অফ টাইম, ওল্ড এজ, লাভ অ্যান্ড মর্টালিটি। এখন দেখো, লাভ কি? তার যে বিলাভডের প্রতি যে তার ভালোবাসা, তার প্রতি যে তার বিলাভডের ভালোবাসা, সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে। তাহলে লাভ এখানে থিম রয়েছে। এবং মর্টালিটি, প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মরতে হবে। আর এখানে কবিতায় মর্টালিটিটা একদম কবি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। তাহলে কি এখানের থিম, এই যে থিমগুলো, ওল্ড এজ নাম্বার ওয়ান, প্যাসেজ অফ টাইম, ডেথ, লাভ অ্যান্ড মর্টালিটি, এগুলো যে এখানের থিম, তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে বলো? কবিতা পড়ার পর তোমাদের বুঝতে আর কোনো সমস্যা আছে যে এখানের থিমগুলো কি কি? হ্যালো, না একটু আপু। দ্রুত বলো। আচ্ছা, দেখো। না এখন আপু, দেখো, পৌঁছানি। রিডিং স্কিলে তোমাদের যখন পার্ট সি তে কোশ্চেন আসবে, সেখানে এরকম একটা কোশ্চেন থাকবে। ধরো এই কবিতাটা দেওয়া থাকলো রিডিং স্কিলে, এই কবিতাটা দেওয়া থাকবে, আমাদের যেমন উদ্দীপক দেওয়া থাকতো না, ঠিক সেই রকম পার্ট সি তে একটা কবিতা দেওয়া থাকবে। তো মনে করো এই কবিতাটা দেওয়া থাকলো, এরপরে কোশ্চেন করলো যে কবিতাটা দেয়া আছে, এই কবিতার থিম কি? হ্যাঁ, তখন কি এই প্রত্যেকটা থিম ধরে ধরে তুমি ব্যাখ্যা করবা যে এই ওল্ড এজ থিম আমরা পেয়েছি, কারণ কবি এখানে তার কিভাবে বৃদ্ধকালীন সময়টা তিনি প্রকাশ করেছেন, এই সবকিছু আর কি তুমি ব্যাখ্যা করে দিবা। এগুলো কোশ্চেন পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে যে কিভাবে দিতে হবে। তাহলে এই এই যে থিমগুলো তোমরা পেয়েছো, প্রত্যেকটা ধইরা ধইরা বলবা যে এখানে আমরা প্যাসেজ অফ টাইম পেয়েছি, ডেথ পেয়েছি, লাভ অ্যান্ড মর্টালিটি পেয়েছি। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে জাস্ট অ্যান্সার করে দিবা যখন থিম চাইবে। আর একটা জিনিস, রিডিং স্কিলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার খুব ছোট হয়। যেমন রাইম স্কিম যদি চায়, রাইম স্কিমে শুধু অ্যান্সার এইটাই, এই যে এ বি সি ডি সি ডি, ই এফ জি জি, এটা লেখলে ওই তোমার ওখানে কিন্তু 10 মার্কই থাকে, বুঝছো? কিন্তু রাইম স্কিম তুমি এটা লেখার পরে তোমাকে উল্লেখ করতে হবে কি, এই যে প্রত্যেকটা লাইনের শেষের যে অক্ষরটা, মানে ওই শব্দ রয়েছে না, এই প্রত্যেকটা শব্দ উল্লেখ করে যে এইটার মাধ্যমে আমরা এ পাইছি, এটার মাধ্যমে বি পাইছি, আবার এটার মাধ্যমে সি পাইছি, এটার মাধ্যমে ডি পাইছি, এরকম করে উল্লেখ করে দিতে হবে। তাহলে একটু বড় হবে। কিন্তু রাইম স্কিমের কোশ্চেনটা অনেক ছোট হয়। শুধুমাত্র বড় হয় কি জানো, যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন চায় আর যে সামারি চায়, তখন একটু বড় হয়। এছাড়া সকল কোশ্চেনই ছোট ছোট হয়। এই জন্য রিডিং স্কিলে খুব দ্রুত লেখা যায়। মানে সময় দেখবা 4 ঘন্টার আগে তুমি লেখা বসে আসো। আমাদের সময় অনেকেই 3 ঘন্টায় লিখে বাড়ি চলে গেছে, বুঝছো? মানে রিডিং স্কিলটা একটু শান্তি, যদি কেউ বুঝতে পারে এবং পড়তে আপু পারে। কাপলেট কি? হ্যাঁ, কাপলেট, কাপলেট। কাপলেট কাপ ওইটা বুঝিনি। কাপলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কবিতার শেষের যে সনেটের 2 লাইন, এই 2 লাইনের ছন্দ এক। হ্যাঁ, এই দুইটাকে বলে কাপলেট। কাপলেট মানে হচ্ছে শেষের 2টা লাইন যে দুইটার ছন্দ এক। এই যেমন দেখো, স্ট্রং, লং, এই দুইটার কি ছন্দ এক না? তো এই জন্য এটাকে কাপলেট বলা হয়, বুঝছো? কাপলেট মানেই বুঝবো ওখানে 2টা লাইন রয়েছে এবং যে লাইন দুইটার ছন্দ এক রয়েছে। ঠিক আছে? এরপর ধরো সামনে যাই। হ্যাঁ আপু বুঝছি।
ফেমাস ওপেনিং লাইন, এই যে লাইনটা, এটা খুবই বিখ্যাত একটা ওপেনিং লাইন। তুমি যখন পোয়েট্রিতে, আমি এখন কিন্তু পোয়েট্রির কথা বলতেছি আবার, প্রথম কি বলেছি রিডিং স্কিলের কথা, এখন বলতেছি আবার পোয়েট্রির কথা। পোয়েট্রিতে যখন তুমি কোশ্চেনের অ্যান্সার করবা পার্ট সিতে, তখন এই যে লাইনগুলো, এই যে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, তুমি আমাকে বছরের ওই সময়টায় দেখতে পাচ্ছ, এই লাইনটা কি বিখ্যাত একটা লাইন। তো এই লাইনটাও তুমি তোমার কোটেশন হিসেবে ইউজ করতে পারবে। হুম। আর খেয়াল রাখতে হবে যে লাইন যেন শব্দার্থ, মানে শব্দের বানান যেন ভুল না যায়। বুঝতে পেরেছো? এরপরে দেখো, সামারি যদি আমি করি, ইন দিস সনেট শেক্সপিয়ার কম্পেয়ার্স হিমসেলফ, শেক্সপিয়ার নিজেকে কম্পেয়ার করেছেন কিসের সাথে? লেট অটাম বা উইন্টারের সাথে, ফিউ লিভস রিমেইন অন ট্রিজ, সানসেট অর টুয়াইলাইট মানে সন্ধ্যার সাথে, গোধূলির সাথে, মানে তিনি তার জীবনের সন্ধ্যার সময় রয়েছে, মানে একটু পরে মারা যাবে, রাত্র নামলেই তো মারা যাবে, মানে এইটা বুঝাইছে। তারপর ডাইং ফায়ার, এগুলোর মাধ্যমে আবার কি বোঝানো হয়েছে? ওল্ড এজ, অ্যাপ্রোচিং ডেথ, এই যে টুয়াইলাইট বা সানসেট, এটার মাধ্যমে কি যে মৃত্যুর দিকে সে ধাবিত হচ্ছে, কারণ একটু পরে রাত নামবে, রাত মানে কি দিনের শেষ, আর তার জীবনেরও কি মৃত্যু নামবে, মানে তার জীবন শেষ। বুঝছো? একটু মনোযোগ দিও, আমার এখন এই জুমের টাইম শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি দ্রুত যাচ্ছি। এরপর দেখো, শেষ আছে হিউম্যান মর্টালিটি, মানুষের যে মানে মানুষ যে মরণশীল, সেই বিষয়টা এখানে ফুটে ফুটে উঠেছে এই যে ডাইং ফায়ার দিয়ে। এরপরে আমি সামনে যাই, এটুকু আমার মনে হয় না আর বোঝানোর দরকার আছে, কারণ অলরেডি বোঝানো শেষ এটা। এখন দেখো ইম্পর্টেন্ট সিম্বল, সিম্বল যদি বলি, ইয়েলো লিভস দিয়ে ওল্ড এজ বুঝেছে। যখন আমি শুধুমাত্র ইয়েলো লিভস এর কথা বলবো, এটা হচ্ছে একটা ইমেজারি। যখন আমি এর মিনিং বলবো, এর অর্থ কি বুঝাইছে, কবি ওল্ড এজ কে ইয়েলো লিভস দ্বারা প্রকাশ করেছে, তো তখন হবে কি এটা সিম্বল। টুয়াইলাইট, টুয়াইলাইট যখন বলবো সন্ধ্যা, এটা একটা দৃশ্য বা ইমেজারি, যখন এর অর্থ কি বুঝিয়েছেন কবি, নিয়ারনেস অফ ডেথ মানে মৃত্যুর কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছেন, এটা যখন বুঝাবো সেটা হবে কি সিম্বল। যখন ডাইং ফায়ারের কথা শুধু বলবো সেটা হবে ইমেজারি, যখন এর অর্থ বলবো লাস্ট স্টেজ অফ লাইফ, তখন হবে এটা সিম্বল। যখন নাইট শুধুমাত্র রাতের কথা বলবো সেটা হবে ইমেজারি, যখন এর অর্থ কবি কি বুঝিয়েছেন মানে ডেথ বুঝিয়েছেন, তখন সেটা হবে সিম্বল। এরপরে দেখো তিনটি প্রধান ইমেজ, ইয়েলো লিভস ইমেজ, তারপরে টুয়াইলাইট ইমেজ, আর এর অর্থ কি আমি একটু এইমাত্র একটু আগে বলেছি, আর বললাম না এর জন্য। এই ডাইং ফায়ার এটাও একটা ইমেজ, যখন অর্থ বলবে তখন সেটা সিম্বল, লাস্ট স্টেজ অফ লাইফ। এরপর দেখো ইমেজ আর সিম্বলের মধ্যে পার্থক্য এটাই, ইমেজ হচ্ছে কবিতায় তৈরি হওয়া চিত্র বা দৃশ্য, সিম্বল হচ্ছে সেই চিত্রের গভীর বা রূপক অর্থ। ইয়েলো লিভস একটি ইমেজ, ইয়েলো লিভস ওল্ড এজ কে বোঝায়, তাহলে এটা একটা সিম্বলিক মিনিং। ঠিক আছে? এরপর দেখো ইম্পর্টেন্ট কোটেশন রয়েছে এই কবিতায়, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, এছাড়াও ইন মি দাও সিয়েস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, এছাড়াও কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, টু লাভ দ্যাট ওয়েল হুইচ, এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমি ইউটিউবে যখন ছাড়বো তখন স্ক্রিনশট নিও, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যখন তোমরা কোটেশন ইউজ করবা কবিতায়, মানে পোয়েট্রির পার্ট সি এর অ্যান্সারে, তোমাদের তো পার্ট সি এখন নাই, তোমাদের তো 8টা কোশ্চেন দিবে, যখন তোমরা কোটেশন ইউজ করো তখন 2টা লাইন করে দিবা, কবিতার লাইন কোটেশন হিসেবে ব্যবহার করলে 2টা লাইন করে দিতে হয়, এবং বানান ভুল যাওয়া যাবে না, দাড়ি কমা ভুল যাওয়া যাবে না, এক কথায়। এরপর দেখো এই কবিতার সারমর্ম এখন যদি বলি, কবি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। দেখো এটি হচ্ছে সনেট নাম্বার 73, এই জন্য এটা হচ্ছে সনেট 73। এটা হচ্ছে একটা শেক্সপিয়ারিয়ান সনেট। এর মেইন থিম হচ্ছে ওল্ড এজ অ্যান্ড ডেথ, মেজর ইমেজ হচ্ছে অটাম, টুয়াইলাইট, ডাইং ফায়ার। এর মেসেজ হচ্ছে অ্যাওয়ারনেস অফ ডেথ ডিপেন্ডস অ্যান্ড স্ট্রেংথেন্স লাভ, এটা হচ্ছে কি মৃত্যুর সম্পর্কে জানানো বা জানান দেওয়া, যেটা গভীর হয় এবং শক্তিশালী করে ভালোবাসাকে। বুঝছো? এইটা হচ্ছে তার মেসেজ। তো এই হচ্ছে আজকের ক্লাস, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? কেউ কোনো কথা বলে না। জি আপু। আচ্ছা, পূজা তুমি কি বুঝতে পেরেছো? আপন আছে, তারপরে আফরিন, মৌ, শ্রাবণী, সাইবা, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এই আপু পর্যন্তই। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আবার কবে ক্লাস? এটা জানাই দেব।
আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা আপু, আপনি কোন বইগুলো দিয়ে পড়াবেন একটু ছবি দিয়েন গ্রুপে। তাহলে ওগুলো ওকে, কিনে ফেলাবো। ওকে।